তারপর একটা ইন্টারিমের সময়কাল গেল। সেই সময়টাতে এই গুম নিরোধ করার জন্য একটা অধ্যাদেশ প্রণয়ন করা হলো, মানবাধিকার কমিশনের জন্য একটা অধ্যাদেশ প্রণয়ন করা হলো, বাংলাদেশের বিচার বিভাগের জন্য কিছু অধ্যাদেশ, অর্থাৎ সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য কিছু অধ্যাদেশ, সুপ্রিম কোর্টে যারা বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তাদের নিয়োগের জন্য কিছু অধ্যাদেশ, কিছু বিধিমালা, সেটা প্রণয়ন করা হলো। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদের মধ্য দিয়ে যে সংসদটা গঠিত হলো, সেই সংসদের একেবারে প্রথম অধিবেশনে আমাদেরকে হতাশ হতে হলো। কারণ যা কিছু ভালো আইন, যা কিছু মানবাধিকারের পক্ষে, গুমের বিপক্ষে, একটা স্বাধীন বিচার বিভাগের পক্ষে, মানবাধিকারের পক্ষে, সে আইনগুলোকে এখানে বাতিল করে দেওয়া হলো। ওই সময়টাতে সংসদের মধ্যে সরকার দলের তরফ থেকে বারংবার একটা কথা বলা হয়েছিল যে অধিকতর যাচাই বাছাই করে তারা আবার আইনগুলোকে নিয়ে আসবে। কিন্তু যে ধরনের ঘোষণার কথা আমরা শুনছি, এই গুম বিষয়ক যে অধ্যাদেশ বা আইনের বিষয়ে, মানবাধিকার কমিশনের বিষয়ে আইনের বিষয়ে যে অধ্যাদেশগুলোর বিষয়ে আমরা শুনতে পারছি, যদিও সেগুলো এখনো পর্যন্ত টেবিলে আসে নাই, কিন্তু যে কোনো সময় সেগুলোকে টেবিলে নিয়ে আসা হবে এবং আমরা হয়তো খুব বেশি সময়ও পাবো না। কেন এই কথাটা বলছি? কারণ আদতে আমরা যারা আইন প্রণেতা, কিন্তু বিরোধী দলের আইন প্রণেতা, আমাদের কিছু কথা বলার বাইরে আইন প্রণয়নে খুব বেশি ভূমিকা থাকে না। কারণ আমরা এই যে আইনগুলো আছে সেগুলোর সময়টাতেও অধ্যাদেশগুলো যখন এই সংসদে প্রেজেন্টেড করা হলো, তখন আমরা কিছু কথা বলার চেষ্টা করেছি। আমরা তখন বলেছিলাম যে আপনারা যখন এই অধ্যাদেশগুলোর ব্যাপারে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করছেন যে না, এই অধ্যাদেশগুলোকে এখনকার মতো বাতিল করে দেওয়া হলো, ল্যাপস করে দেওয়া হচ্ছে, কার্যকারিতাকে নাই করে দেওয়া হচ্ছে, এগুলোকে পরবর্তীতে নিয়ে আসবেন, এটা আপনারা আশাবাদ রাখছেন, আপনারা ওয়াদা দিচ্ছেন। ওই সময়টাতে আমরা বলেছিলাম যে যদি এই অধ্যাদেশগুলোর কোথাও আপনাদের কাছে মনে হয় যে কোনো একটা ধারা, কোনো একটা উপধারা, যেটাকে আপনারা আইনগতভাবে মনে করেন যে এটা সঠিক নয়, বা মনে করেন যে এই ধারাটা এভাবে না হয়ে অন্য কোনো ভাবে হলে পরে এটা ভালো হতে পারত, তো আপনারা সেভাবে সেটাকে সংশোধিত আকারে সংসদে প্রেজেন্ট করেন, সেভাবেই সেটাকে সংশোধিত আকারে আমরা এটাকে আইন হিসেবে গ্রহণ করে নেই, তাতেও তো আপত্তি থাকবার কথা ছিল না। কিন্তু আসলে তারা সেই সময়টাতে এটার ব্যাপারে গভীর কোনো আলোচনায় যাওয়ারই তারা পক্ষপাতী ছিল না। আমরা কিছু কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আমাদের কথাবার্তাগুলো সেটা হয়তো সংসদে রেকর্ড হিসেবে থেকে গেছে, কিন্তু আইন প্রণয়নের সময়টাতে এটা আদতে কোনো ভূমিকা রাখেনি। কারণ সরকারি দল তারা এখানে টুকটাক মেজরিটিতে আছে, অন্তত আইনগুলো প্রণয়নের সময়টাতে তাদের সিম্পল মেজরিটি প্রয়োজন, সেটা নিয়ে তারা সরকার গঠন করেছে। এবং যখন আইন প্রণয়নের সময়কালটা আসে, তখন সরকার দলের যারা হুইপরা আছেন তারা সকলে হাত উঁচু করে তারা এলান করে দেন, এবং সেই এলানের মধ্য দিয়ে সরকার দলের যেসব সংসদ সদস্যরা আছেন, যারা হয়তো সেই সময়টাতে অবচেতন মনেও আছেন, তারাও সরকার দলের হুইপদের সেই ইশারাতে তারা একযোগে স্পিকার যখন জিজ্ঞেস করে ফেলেন যে এটার পক্ষে তারা আছেন কি নাই, তখন তারা হ্যাঁ পক্ষে তারা মতামতটা দিয়ে দেন। অর্থাৎ এই যে একটা আইন প্রণয়ন করা হচ্ছে সংসদে, সে আইনের লুফলস গুলো কোথায়, সে আইনের ভালো দিকগুলো কোথায়, মন্দ দিকগুলো কোথায়, সেটা নিয়ে আসলে খুব বেশি আলোচনা করার সুযোগ আমরা সেখানে পাই না। কিন্তু একটা আইন যখন সংসদে প্রণয়ন করা হয়, সেটার কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রভাব থাকে। এটা কিভাবে আমরা এটা টের পাই? এই যে সামনে বাজেটের সময়টা আসতেছে, তখন আমরা এটা টের পাবো আর যে কিছু জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কিছু জিনিসপত্রের দাম কমবে, কোনো কোনো সেবার ক্ষেত্রে দেখা যাবে যে সেটাতে একটা রদবদল চলে আসবে। এই প্রত্যেকটা জিনিস আইন প্রণয়নের মধ্য দিয়ে হয়, এবং এই আইন প্রণয়নের মধ্য দিয়েই তো আসলে জনগণের অধিকারগুলো নির্ধারিত হয়, যে আসলে কার অধিকারগুলো কিরকম ভাবে নির্ধারিত হবে, সে প্রত্যেকটা বিষয় আইন প্রণয়নের মধ্য দিয়েই এটা আসে। আমরা আসলে কিরকম একটা বিচার বিভাগ পাবো, সেটাও তো আসলে আইন প্রণয়নের মধ্য দিয়েই আসে। আমরা দেখলাম আইন প্রণয়নের সময়টাতে অধ্যাদেশগুলো যখন নিয়ে আসা হলো, তখন তারা বললেন যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের ব্যাপারে যে অধ্যাদেশটা করা হয়েছিল, সেটার ব্যাপারে একটা ভালো আইন তারা সামনের দিকে নিয়ে আসবে। কিন্তু দেখা গেল যে সুপ্রিম কোর্ট সচিবালয় যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল, সেটাকে একেবারে বাতিল করে দিয়ে
এখন চিরতরে বাতিল করে দিয়ে সেই সুপ্রিম কোর্ট সচিবালয়ে যে কয়েকজন কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা হয়েছিল তাদেরকে আবার আইন মন্ত্রণালয়ে তাদেরকে প্রেরণ করা হলো। অর্থাৎ আগে যেরকম করে চলছিল সেরকমই একটা ব্যবস্থা আবার দাঁড় করানো হলো। এই কারণে তো আজকে এখানে আজমি ভাই তিনি একটা আশঙ্কার কথা বলছিলেন যে এখনই যে সবকিছু ঘটে যাবে বিষয়টি তো এরকম না, কিন্তু যদি এই ব্যবস্থাগুলো সবকিছু বহাল তবিয়তে থেকে যায় তাহলে যে কোনো সময় স্বৈরাচার ফিরে আসবে, যে কোনো সময় গুম ফিরে আসবে, যে কোনো সময় খুন ফিরে আসবে। তা আমরা তো চাই না যে বাংলাদেশের মানুষেরা বারংবার তারা জীবন দিয়েছে, বারংবার তারা রাজপথে নেমেছে, এতবার রাজপথে নামা হলো আমাদের। এই সর্বশেষ 24-এ আমরা এত মানুষ নামলাম, এত মানুষ, হাজারো মানুষের জীবনের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম সেটার অন্যথা ঘটুক, এটা তো আমরা আর চাই না। আমরা তো চাই যে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা এগিয়ে যাই, রক্তের বিনিময়ে না, পরিস্থিতির বিনিময়ে আমাদের সামনের পথটা আমরা ঠিক করি। অর্থাৎ আমরা সামনের দিক থেকে আমরা আমাদের মানুষদের রক্তের বিনিময়ে আমাদেরকে অধিকার পেতে হবে, এই জায়গাটাতে আমরা না গিয়ে বরং আমরা আমাদের রাষ্ট্র কাঠামোকে এমন ভাবে সাজাই যেখানে আমাদের রাষ্ট্র কাঠামোতে যারা বসে থাকবেন তারা জনগণের দিক থেকে তাদের কথাগুলো তারা শুনবেন। জনগণেরা তারা তো বোঝেন, যেহেতু তারা আম জনতা এবং তারা রাষ্ট্রের সর্বত্র তাদের বিচরণ, এই সর্বত্র যাদের বিচরণ, প্রত্যেকটা ক্ষেত্রে যারা বিচরণ করছেন তারা কোথায় গিয়ে কি সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন, প্রত্যেকটা বিষয় দিয়ে যখন তারা কথাটা বলার সুযোগটা পাবেন, সেই কথাটা যখন সঠিক জায়গায় প্রেজেন্টেড হবে এবং তার ভিত্তিতেই বাংলাদেশের পলিসিগুলোকে ঠিক করা হবে, তখনই তো আমরা বাংলাদেশের মানুষদের পক্ষে আমরা বাংলাদেশের আইনগুলোকে, বাংলাদেশের পলিসিগুলোকে, বাংলাদেশের নীতিগুলোকে আমরা ঢেলে সাজাতে পারবো। নতুবা আমরা এটা পারবো না। আমরা আজকে যে গুম সপ্তাহের আলোচনা সভায় আমরা এখানে বসেছি, সেই গুম সপ্তাহের প্রেক্ষিতেই একটা কথা বলতে হয় যে আমরা আর কখনোই বাংলাদেশের গুমের সংস্কৃতি আমরা আর দেখতে চাই না। আমরা বাংলাদেশে যারা গুমের সাথে জড়িত প্রশাসনের লোকেরা থাকে তাদেরকে বিনা বিচারে আমরা ছেড়ে দেওয়ার পক্ষপাতী নই। 16টা বছর ধরে যারা গুম করেছে, খুন করেছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এক্ষেত্রে বলা হতে পারে যে এই যে প্রশাসনের সাথে যারা যুক্ত, বিভিন্ন বাহিনীগুলোতে যারা যুক্ত আছে, তাদেরকে যদি বিচারের আওতায় নিয়ে আসা হয় তাহলে বাহিনীগুলো খালি হয়ে যেতে পারে, এরকম আশঙ্কার কথা অনেকে বলছেন, কিন্তু বিষয়টা সত্য না। আমরা আসলে অনুমান করে দেখি এটা আসলে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা একটা সিদ্ধান্তে পৌঁছা সম্ভব। আসলে গুমের সাথে যারা যুক্ত তারা খুব বেশি মানুষেরা নয়, অতি উৎসাহী কিছু মানুষেরা আছেন যারা তারা যে সময় ক্ষমতাসীন থাকেন তাদের আস্থাভাজন হওয়ার জন্য, তাদেরকে নানাভাবে তাদের থেকে সুবিধা নেওয়ার জন্য, তাদের লোক এটা প্রমাণ করার জন্য তারা এই গুমের মতো যখন অপরাধের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে ফেলেন। এই কারণে তারা এই গুমের মতো অপরাধ করেন, আয়না করে নিয়ে গিয়ে বন্দি করে রাখেন, সেখানে গিয়ে দিনের পর দিন টর্চার করেন, কাউকে হয়তো বা দিনের পর দিন খুবই মানবতার ভাবে বাঁচিয়ে রাখেন শাস্তি দিয়ে দিয়ে, কাউকে হয়তো বা মেরে ফেলেন এবং তাদেরকে কোথাও না কোথাও তাদের বডিগুলোকে তারা ভাসিয়ে দেন, ফেলে দেন, গুম করে ফেলেন, তার কোনো আর ঠিক ঠিকানা থাকে না। এই যে বাহিনীগুলো আছে আর কি, যারা গুমের সাথে যুক্ত, যাদের যাদের গোটা অর্গানটাতে যুক্ত, এই বাহিনীগুলোর ছোট্ট কিছু পর্ষণ যুক্ত, যে পর্ষণটা, যে অংশটা গুমের সাথে যুক্ত, আমরা তাদের বিচার চাই। যারা এটাতে সরাসরি কানেক্টেড, যারা এটাতে হুকুম দিয়েছেন, যারা এটার জন্য মানে উদ্গ্রীব থেকেছেন, যারা মনে করেছেন যে এই গুম করাটাতে তাদের ফায়দা হতে পারে, এই কারণে তারা গুম করেছেন, এই ধরনের গুমের সাথে যারা যুক্ত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক, এটাই আমাদের চাওয়া। এবং আমরা এখানে একটা জিনিস তাদেরকে খুব খোলাসা করে বলতে চাই, বাহিনীগুলো অনেক সময় মনে করতে পারে যে গুমের বিচার হলে পরে এই বাহিনীগুলো তারা বিপদে পড়বে। এই যে যারা ক্ষমতাসীন থাকে, যারা ক্ষমতার ধারক বাহক, তারাও আপনাদেরকে খুন করার জন্য, গুম এবং খুন করার জন্য আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করতে পারবে না, এবং এই গুম এবং খুন করার জন্য প্রেশার ক্রিয়েট করতে পারবে না আপনাদেরকে। এটা আপনারা একটা গণতান্ত্রিক, একটা নিয়মতান্ত্রিক একটা প্রতিষ্ঠানে আপনারা পরিণত হবেন। আপনাদেরকে তো দরকার নেই গুম এবং খুন করার মধ্য দিয়ে আপনাদেরকে ক্ষমতা জাহির করার জন্য, এবং এই সংখ্যাটা তো খুব বেশি না। এবং আমরা ধারণা করি এই বাহিনীগুলোর খুবই অল্প শতাংশ, 1% হয়তো হবে না যারা এই গুমের সাথে জড়িত আছে, যারা সরাসরি খুনের সাথে জড়িত আছে। তো যে পরিমাণই হোক না কেন এই সংখ্যাটা, যারা গত 16টা বছর ধরে গুম এবং খুন করেছে সিস্টেমেটিক্যালি, তাদেরকে গ্রেফতার করা হোক, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক, এবং সামনের দিনে
যাতে বাংলাদেশে আর কেউ গুম করতে না পারে, খুন করতে না পারে, এই বাহিনীগুলোতে যাতে এই চর্চাটা একেবারেই বন্ধ হয়ে যায়। সে কারণে যে গুমের বিষয়ে যে আইন, সেটা যেন একটা নিরেট স্বচ্ছ যেন একটা আইন হয়। এটা যেন কোনোভাবেই একটা যেন ফাঁকাগুলির আইন যেন না হয়। গুমের ক্ষেত্রে, মানবাধিকারের ক্ষেত্রে, স্বাধীন বিচার বিভাগের ক্ষেত্রে আমরা ফাঁকাগুলির আইন না, নিরেট এবং স্বচ্ছ আইন আমরা দেখতে চাই। এই গুম সপ্তাহের আলোচনায় এটি আমাদের প্রত্যাশা। সকলকে ধন্যবাদ।